কলকাতার নরসংহার ডাইরেক্ট অ্যাকশন ডে পশ্চিমবঙ্গে যেন আবার না চলে আসে ওইরকম দিন, সেটা মানুষকে জানতে হবে কি ভয়াবহ ছিল। এবং সেই ডাইরেক্ট অ্যাকশন ডে বাংলায় এখন যা অবস্থা, অনুপ্রবেশ, রোহিঙ্গা, তারা যা করে রেখেছে, পুরো কলকাতাকে ঘিরে ফেলেছে, সীমান্তবর্তী 7টা জেলার ডেমোগ্রাফি বদলে দিয়েছে। যে কোনো দিন ডাইরেক্ট অ্যাকশন ডে হবে এবং সেটা ভয় আমরা তো পাচ্ছি। তার জন্য তো মানুষকে জাগতে হবে। এখন বাংলায় কি আর গোপাল পাট আর রাম চ্যাটার্জির মতো লোক আছেন? আর যদি না থাকে, পশ্চিমবঙ্গবাসী সনাতনী হিন্দু সমাজ তারা কিন্তু রক্ষা পাবে না, এবং সেই মুসলিমরাও রক্ষা পাবে না যারা ধর্মনিরপেক্ষ, যারা মৌলবাদে বিশ্বাস করে না। আমি মনে করি কোটি কোটি বাঙালি, বিশেষ করে আজকের প্রজন্ম, তারা যেন সিনেমাটি দেখেন। তো এটা নিষিদ্ধ করেছেন, আমার মনে হয় না আদালতে টিকবে। আদালত এটা নিশ্চয়ই বার করে আসবেন। কালকে পরিচালকও বলছেন যে আমরা আদালতে দ্বারস্থ হচ্ছি। দীপাঞ্জন চক্রবর্তী বলছেন? বলছি স্যার, দ্য বেঙ্গল ফাইলস আপনি দেখেছেন, রিভিউ দিলেন, সোশ্যাল মিডিয়ায় দেখলাম, কিন্তু স্যার একটা জিনিস বাংলায় রিলিজ হলো না, কি বলবেন এটা নিয়ে? আমি সম্ভবত লিখেওছি যে বেশ কিছু কারণ যার জন্য বাংলায় রিলিজ হলো না। তার মধ্যে একটা অন্যতম কারণ, ওখানে যে একটি চরিত্র রয়েছে যাকে আমরা নেগেটিভ ক্যারেক্টার বলি, সর্দার হুসেইনি, যে চরিত্রটা শাশ্বত চট্টোপাধ্যায় করেছেন, ওই সর্দার হুসেইনির যে চরিত্রটা, সেই চরিত্র সিনেমা চরিত্র নয়। সেটা আজকের বাংলায় এইরকম চরিত্র ভর্তি। তার মধ্যে একটা নাম তো দিতেই পারি, শেখ শাহজাহান, যাকে বাংলার মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন সমাজসেবী, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কি করেছে শাহজাহান। তো ঠিক সর্দার হুসেইনির যে চরিত্রটা এক্স্যাক্টলি সেম, এক্স্যাক্টলি যেরকম শেখ শাহজাহানের বাড়িতে ইডি রেডের সময় হামলা হয়েছিল এবং ওখানে পুলিশ, দলদাস কৃতদাস পুলিশ, তারা নপুংসকের মতো দাঁড়িয়ে মজা দেখেছিল। এই সিনেমাতেও যে পুলিশের যে চরিত্রগুলো দেখানো হয়েছে অবিকল তাই, অবিকল। সিবিআই অফিসার এখানে মার খেয়েছেন, ওখানে ইডির অফিসাররা বাস্তব জগতে মার খেয়েছিলেন, তো সারা বাংলা জানে। হ্যাঁ, একটাই পার্থক্য যে দ্য বেঙ্গল ফাইলসে এই সর্দার হুসেইনির যে চরিত্রটা বোঝা যাচ্ছে প্রশাসন, রাজনীতি সবকিছু তার হাতের মুঠোয়, পুলিশ তার দলদাস কৃতদাস। এবং একটা জিনিস মিস করলাম যে সর্দার হুসেইনের পিছনে কিন্তু সিনেমাতে কোনো নীল পাড় সাদা শাড়ি দেখতে পেলাম না। এছাড়া একদম বাস্তব চরিত্র। এইগুলো দেখলে তো বাংলার মানুষের তো আবার মনে পড়ে যাবে শেখ শাহজাহান আর ওই সমস্ত তাজা ছেলে হাকিবুল আরিবুল। এই জন্য সিনেমাটা এখানে করতে দেয়নি, নিষিদ্ধ করে রেখে দিয়েছে। তারা আবার মনে হয় পরিচালক যাবেন, কালকেও কথা হয়েছিল আমাদের প্রিমিয়ারে যখন গেছিলাম, তো উনি বোধহয় আদালতের দ্বারস্থ হচ্ছেন, দেখা যাক। স্যার আমি বলছি কি হিংসামূলক জিনিস ছিল আপনি যদি একটু আমাদেরকে বলেন, যেটাই নাকি বাংলায় অশান্তি লাগতে পারতো, বাংলায় একটা মানে দাঙ্গার মতো পরিস্থিতি হতে পারতো, সেরকম কি দেখলেন আপনি স্যার? দেখো, আমি একটা কথা পরিষ্কার বলি, আমার জন্ম ৬০ দশকের মাঝামাঝি, এবং আমি ছোটবেলা থেকে খুব পড়তে ভালোবাসি এই বইপত্র বিভিন্ন বিষয়, এবং আমি ৩৬ বছর হয়ে গেল বাংলার বাইরে। তা সত্ত্বেও আমার বাড়িতে আমার নিজস্ব সংগ্রহশালায় অন্তত ৩,০০০-এর মতো বাংলা বই রয়েছে। সে আমি বলছি যে ৬-এর দশক ছেড়ে দাও, ৭-এর দশক ৮-এর দশকের শেষাশেষি এসে আমি এই ভয়ঙ্কর কলকাতা নরসংহার, যেটাকে গ্রেট ক্যালকাটা কিলিং বলা হয়, তাকে যে কেন গ্রেট বলা হয় আমি তো বুঝি না, নরসংহারের গ্রেট কোথা থেকে আসে, সেই নরসংহার সম্পর্কে কিছু জানতাম না বাংলায় থেকে। এবং আমি পড়াশোনা করতে ভালোবাসি, অথচ আমি কোনোরকম না কোনো বই পেয়েছি, না কোথাও লেখা পেয়েছি, না গুরুজন স্থানীয় বা শিক্ষক বা কেউ কোথাও আমাদের জানিয়েছে। এটা সন্তর্পণে লুকিয়ে রাখা হয়েছিল। গোপাল পাঠাদের নাম আমি শুনেছি মাত্র 10 বছর আগে, তার আগে জানতামই না।
তো এইগুলো যে লুকিয়ে রাখা হয়েছিল সেই সত্যটা বেরিয়ে আসবে এবং মানুষ এটা দেখছে, সারা ভারতবর্ষের মানুষ দেখছে। কালকে ওই প্রিমিয়ারে আমি দেখেছিলাম বেশ কিছু বাঙালি লোকজন এসেছিলেন এবং সবার মুখে একটাই কথা যে এত ভয়ঙ্কর হয়েছিল এই কলকাতা নরসংহার, এটা লুকিয়ে রাখবেন কি করে? তো ডকুমেন্টেড, হাজারে হাজারে হিন্দু মারা গেছিল, নোয়াখালীর ভয়াবহ দাঙ্গা, কলকাতার দাঙ্গা, ভয়াবহ অবস্থা ছিল এবং এগুলোকে সন্তর্পণে এই 50, 60, 70 বছর ধরে ধামাচাপা দিয়ে লুকিয়ে রাখা হয়েছিল। এগুলো এখন বেরিয়ে আসছে। এখন সত্যটা বেরিয়ে আসলে যদি দাঙ্গার ভয় পায়, তাহলে যে নিষিদ্ধ করছে সেই প্রশাসনের পদত্যাগ করা উচিত। দাঙ্গাকারীদের ভয় তো আমাদের এখানে তসলিমা নাসরিনকে আসতে দেওয়া হয়নি। স্যার অসংখ্য বাঙালির নিশ্চয়ই আপনি মুভিটা দেখতে গিয়ে দেখা পেয়েছেন, কারণ আমি অনেকগুলো রিভিউ চেক করছিলাম, দেখছিলাম তারা বলছেন কেন মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় রিলিজ হতে দিলেন না। আমরা কিন্তু কোনো কারণ খুঁজে পাচ্ছি না। অনেক বাঙালি ফ্লাইটে করে এসে কার্যত দেখেছে মুভিটা নাকি। না, আমি কালকে তো বললাম, কালকে যেটা প্রিমিয়ার শো ছিল এটা পরিচালক প্রযোজকের তরফ থেকে হয়েছিল, তা ব্যবসায়িক ছিল না। বাট কালকে কিন্তু রং করে বম্বেতে এবং সারা ভারতবর্ষে দ্য বেঙ্গল ফাইলস রিলিজ হয়েছে। কিন্তু ব্যাপারটা কোথায়? বাংলা আজকে এই অবস্থা, বাংলা এরা ধর্মনিরপেক্ষতার কথা বলে। আরে জাভেদ আখতারকে, প্রথিত যশা লেখক জাভেদ আখতারকে কলকাতায় প্রোগ্রাম করতে দেওয়া হলো না, মৌলবাদী সংগঠনদের আপত্তি। কারণ জাভেদ আখতার মৌলবাদের বিরুদ্ধে একটা পরিচিত মুখ। তসলিমা নাসরিনকে বাম আমলে বাধ্য করেছিল কলকাতা ছেড়ে চলে যেতে। এটাই তো বাংলার মুখ। এই বাংলা যদি সেকুলারিজমের এই মুখ হয়, এইরকম সেকুলারিজম আমাদের দরকার নেই, প্রয়োজন নেই। এবং এই বেঙ্গল ফাইলস কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়েছে যে বাংলার এই তথাকথিত সেকুলারিজম বাংলাকে কোথায় নিয়ে গেছে। এই যে কথায় কথায় বলতে থাকেন মুখ্যমন্ত্রী বাংলা অস্মিতা, এই সিনেমাটাতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে যেখানে একটা মূল চরিত্র বলছে যে বাংলা একটা জমি খণ্ড নয়, একটা ভূখণ্ড নয়, বাংলা ভারতবর্ষের লাইট হাউস। এটা ভাবতে ভালো লাগে যে কোট আনকোট একজন অবাঙালি পরিচালক কোট আনকোট এই সমস্ত তথাকথিত সেকুলারদের ভাষায় ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে প্রোপাগান্ডা সিনেমা করেছেন, বাংলাকে কালিমালিপ্ত করছেন, তারা না দেখে বলছেন। আমি সিনেমাটা দেখলাম, সেখানে পরিচালক সে একজন মূল চরিত্রের মুখ দিয়ে কথাটা বলাচ্ছে যে বাংলা স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, নজরুল, রামকৃষ্ণ থেকে শুরু করে কে নেই, বাংলা কাকে দেয়নি জন্ম। নেতাজি সুভাষচন্দ্র, অরবিন্দ লিস্ট শেষ হবে না। আর এই বাংলা ভারতবর্ষের কাছে লাইট হাউস, সারা ভারতকে আলো দেখায়, এটা সিনেমায় বলা হচ্ছে। এই বাংলা আরে দিয়ে দিলাম মানুষকে দাঙ্গা থেকে বাঁচতে, বা চলো ওই একটি নির্দিষ্ট কমিউনিটি তারা চাইছে বাংলাকে দিয়ে দিতে, পূর্ব পাকিস্তানের সঙ্গে দিয়ে দাও, না হয় নাকি? এটা তো আমাদের ভূখণ্ড, এটা তো আমাদের সারা জীবন, আমাদের সংস্কার, আমাদের সংস্কৃতি, আমাদের শিক্ষা, আমাদের গর্বের জিনিস। সেই বাংলাকে উনি এখন দিয়ে দিচ্ছেন। এখন তো বাংলায় রাজ করছে শেখ শাহজাহান, নাজিবুল, আলাবুল আর হাকিবুল। তো এটা নিষিদ্ধ করেছেন, আমার মনে হয় না আদালতে টিকবে। আদালত এটা নিশ্চয়ই বার করে আসবেন। কালকে পরিচালকও বলছেন যে আমরা আদালতের দ্বারস্থ হচ্ছি। আমি মনে করি কোটি কোটি বাঙালি, বিশেষ করে আজকের প্রজন্ম, তারা যেন এই সিনেমাটি দেখেন। আমরা এই বয়সে এসে বললাম যে আমি 15 বছর আগে আমি জানতে পারলাম এত ভয়ঙ্কর বলছে যে ইতিহাসটা জেনে কি হবে, মানে এই মুহূর্তে বলছে ওই ইতিহাসটা জেনে কি লাভ। না না, ওই ইতিহাসটা জেনে লাভটা একটাই, যেটা বারবার আমি বলেছি, আবারও বলছি তোমার এখানে, বাংলায় ওই ইতিহাসের পুনরাবৃত্তি হবে। যেটা আমরা বারবার বলি যে ইতিহাস জানাটা দরকার। কোনো মূর্খ যদি বলে ইতিহাস জেনে কি হবে, তাহলে সমস্ত বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ থেকে ইতিহাস পাঠ তুলে দেওয়া উচিত। ইতিহাস কেন মানুষ পড়ে? যাতে পুরনো গর্বের ব্যাপারগুলো লোকে মনে রাখে এবং অতীতের ভুলগুলোর পুনরাবৃত্তি না হয়। এই যে ঘটনা হয়েছিল, এই যে নোয়াখালী নরসংহার, কলকাতার নরসংহার, ডাইরেক্ট অ্যাকশন ডে, পশ্চিমবঙ্গে যেন আবার না চলে আসে ওইরকম দিন।
সেটা মানুষকে জানতে হবে কি ভয়াবহ ছিল। এবং সেই অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন নিয়ে বাংলার এখন যা অবস্থা, অনুপ্রবেশ, রোহিঙ্গা, তারা যা করে রেখেছে, পুরো কলকাতাকে ঘিরে ফেলেছে, সীমান্তবর্তী 7টা জেলার ডেমোগ্রাফি বদলে দিয়েছে। যে কোনো দিন ডাইরেক্ট অ্যাকশন নিয়ে হবে এবং সেটা ভয় আমরা তো পাচ্ছি। তার জন্য তো মানুষকে জানতে হবে। শুধু আর্মি, পুলিশ, মিলিটারি দিয়ে তো আর এগুলো ঠেকানো যায় না। মানুষকে জানতে হবে, মানুষকে সংহত হতে হবে। যদি হিন্দু সমাজকে, হিন্দু সনাতনী হিন্দু সমাজ, তাদের যদি রক্ষা পেতে হয়, তাদের জানতে হবে, তাদের দেখতে হবে, তাদের জানতে হবে কি ইতিহাস ছিল বাংলায়, নোয়াখালী কি হয়েছিল, কি ভয়ঙ্কর ছিল কলকাতার নরসংহার। এখন বাংলায় কি আর গোপাল পাঠ আর রাম চ্যাটার্জির মতো লোক আছেন? আর যদি না থাকে, পশ্চিমবঙ্গবাসী সনাতনী হিন্দু সমাজ তারা কিন্তু রক্ষা পাবে না। এবং সেই মুসলিমরাও রক্ষা পাবে না যারা ধর্মনিরপেক্ষ, যারা মৌলবাদে বিশ্বাস করে না। তারাও কিন্তু এই মৌলবাদী লোকজনদের হাতে কিন্তু তাদেরও বিপদ আছে। তো আমাদের একটা হতে হবে, মানুষকে জাগতে হবে। তার জন্য দ্য বেঙ্গল ফাইল দেখাটা আমার মনে হয় অত্যন্ত জরুরি, বিশেষ করে এই প্রজন্মকে, নতুন প্রজন্মকে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। নমস্কার।